নমস্কার বন্ধুরা, আমাদের এডুকেশন অ্যান্ড নিউজ চ্যানেল ট্রিক্সের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সমস্ত পরীক্ষায় নিজেকে প্রস্তুত করতে ট্রিক্স হয়ে উঠতে পারে আপনার একমাত্র হাতিয়ার। সমস্ত পরীক্ষায় জেনারেল নলেজ থেকে প্রাপ্ত নম্বর আপনাকে সফলতায় বিশেষভাবে সাহায্য করে থাকে। সাপ্তাহিক এবং মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স বিস্তারিত জানতে আমাদের সাথে যুক্ত থাকুন। তো আজকে আলোচনার বিষয় হলো মাধ্যমিক ভৌত বিজ্ঞান, সাথে থাকছে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর এবং বিচার বিশ্লেষণমূলক ব্যাখ্যা। আশা করি এগুলি বিভিন্ন এক্সাম সহ ইন্টারভিউতে বিশেষভাবে সাহায্য করবে। তবে আসুন শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের অণুতে কয়টি পরমাণু থাকে? মনে রাখবেন, প্রতিটি কোশ্চেনের জন্য আপনাদের 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে, যেগুলি আপনারা পরীক্ষা দিন এবং স্কোর করুন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার স্কোর কত হলো। তো আজকে প্রথম প্রশ্নের উত্তর হলো হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের অণুতে 2টি পরমাণু থাকে। তো জানুন পরমাণুটি কি। কোনো মৌলের মধ্যে একটি অণুর মধ্যে যতগুলো পরমাণু থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। এই দুটি গ্যাসের পারমাণবিকতা 2, কিন্তু হিলিয়াম, আর্গন, নিয়ন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাসগুলি এবং ধাতু অণুগুলি একটি মাত্র পরমাণু দ্বারা গঠিত। ব্যাখ্যার মধ্যেও কিন্তু আপনারা একাধিক প্রশ্ন পেয়ে যাবেন, অবশ্যই সতর্কভাবে দেখবেন, তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আপনাদের নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নেক্সট, দ্বিতীয় কোশ্চেন, কোন মৌলের ভিতরে কোনো নিউট্রন থাকে না? কোন মৌলের ভিতরে কোনো নিউট্রন থাকে না? তো আসুন, সাধারণ হাইড্রোজেন, একমাত্র সাধারণ হাইড্রোজেন যার ভিতরে কোনো রকম নিউট্রন থাকে না। এদের কেবলমাত্র প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা। কারণ মনে রাখবেন, নিউট্রন হলো পরমাণুর একটা মূল উপাদান। একটি পরমাণুতে 3টি কণা থাকে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, কিন্তু একমাত্র সাধারণ হাইড্রোজেন যেখানে নিউট্রন থাকে না। কোশ্চেন নম্বর 3, সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখো। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? 4টি অপশান দেওয়া আছে। সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। এই সংকেত থেকে জানা যায় যে সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে 2টি হাইড্রোজেন পরমাণু, একটি সালফার পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। সংকেত দেখে কিভাবে বুঝবেন? তো H মানে হাইড্রোজেন, যেখানে লক্ষ্য করুন হাইড্রোজেন পরমাণুতে 2টি হাইড্রোজেন পরমাণু থাকে, একটি সালফার পরমাণু থাকে H2SO4, আর একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত হয় সালফিউরিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, পরমাণুর কোন কণাটি পজিটিভ আধানযুক্ত? পরমাণুর কোন কণাটি পজিটিভ আধানযুক্ত? প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন থাকে, যার মধ্যে কোনটি পজিটিভ আধানযুক্ত? তা হলো প্রোটন। প্রোটন পজিটিভ আধানযুক্ত। প্রোটন হলো পজিটিভ তড়িৎগ্রস্ত আধান আর ইলেকট্রন হলো নেগেটিভ তড়িৎগ্রস্ত আধান। প্রোটনের তড়িতাধান এবং ইলেকট্রনের তড়িতাধান সর্বদাই সমান হয়, কিন্তু বিপরীত, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। নেক্সট কোশ্চেন, লোহায় মরচে পড়া রোধ করতে কিসের প্রলেপ দেওয়া হয়? লোহায় মরচে পড়া রোধ করতে কিসের প্রলেপ দেওয়া হয়? কিসের প্রলেপ দেওয়া হয়? তা হলো জিঙ্ক বা টিনের প্রলেপ। কারণ জলীয় বাষ্পের সংস্পর্শে আসলেই লোহা মরচে ধরে। বিশুদ্ধ লোহায় কিন্তু মরচে ধরে না, কিন্তু অবিশুদ্ধ লোহায় মরচে পড়ে। জিঙ্ক বা টিনের প্রলেপ দিলে আর তা হয় না। একে গ্যালভানাইজেশন বলে। আবার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতেও নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ কিন্তু দেয়া হয়ে থাকে। মনে রাখবেন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেয়া থাকে। প্রশ্নের উপর নির্ভর করছে আপনার উত্তরটি। নেক্সট কোশ্চেন, স্টেইনলেস স্টিল তৈরিতে ইস্পাতের সঙ্গে কোন ধাতু মেশানো হয়? স্টেইনলেস স্টিল তৈরিতে ইস্পাতের সঙ্গে কোন ধাতু মেশানো হয়? মেশানো হয় ক্রোমিয়াম। ক্রোমিয়াম মেশানো হয়। ইস্পাতের সাথে 10 থেকে 15% ক্রোমিয়াম ধাতু মিশিয়ে এক প্রকার ইস্পাত তৈরি করা হয়, যাতে মরচে ধরে না। মনে রাখবেন, এই ধরনের ইস্পাতকে কলঙ্কহীন ইস্পাত বলা হয়ে থাকে। কলঙ্কহীন ইস্পাত কাকে বলা হয়? স্টেইনলেস স্টিলকে, যেখানে ক্রোমিয়াম মেশানো হয়। হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন?
হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন? হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিশ। হেনরি ক্যাভেন্ডিশ 1776 খ্রিস্টাব্দে তিনি এই গ্যাস আবিষ্কার করেছিলেন। কত খ্রিস্টাব্দে এই গ্যাস আবিষ্কার হয়েছিল? 1776 খ্রিস্টাব্দে। কিন্তু বিজ্ঞানী ল্যাভেসিয়ে গ্যাসটির নাম দিয়েছিলেন হাইড্রোজেন বা জল উৎপাদক। তাহলে জল উৎপাদক গ্যাস কোনটি? হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে জল উৎপাদক গ্যাস। নেক্সট কোশ্চেন, জল একটি যৌগিক পদার্থ, এটি কে প্রমাণ করেছিলেন? কোন বিজ্ঞানী প্রমাণ করেছিলেন জল একটি যৌগিক পদার্থ? ক্যাভেন্ডিশ এটি প্রথম বলেছিলেন। প্রাচীনকালে ভারতীয় এবং গ্রিক পণ্ডিতরা মনে করতেন যে জল একটি মৌলিক পদার্থ, কিন্তু 1781 খ্রিস্টাব্দে ক্যাভেন্ডিশ হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে জল তৈরি করে প্রমাণ করলেন যে এটি একটা যৌগিক পদার্থ। তা ক্যাভেন্ডিশের মাধ্যমে এটা কিন্তু যৌগিক পদার্থ প্রমাণিত হয়। আমাদের চ্যানেল ট্রিক্স এমন ধরনের বিভিন্ন বিচার বিশ্লেষণমূলক প্রশ্ন জানতে ট্রিক্সের সাথে যুক্ত থাকুন। লিঙ্ক এবং সমস্ত কিছু পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। লিঙ্ক আমাদের সার্চ করুন ট্রিক্স মোড 247। নেক্সট কোশ্চেন, মৌলের মধ্যে কঠিনতম কণাটি কি? মৌলের মধ্যে কঠিনতম কোনটি? এটা মৌলের মধ্যে কঠিনতম হচ্ছে হীরক। হীরক হলো প্রাকৃতিক কার্বনের একটা বিশুদ্ধ রূপ। হীরক হলো কার্বনের রূপভেদ, মনে রাখবেন। হীরকের চেয়েও কঠিন পদার্থ হলো বোরন কার্বাইড, কিন্তু এটি একটি যৌগ। যেহেতু চেয়েছে মৌল, তাই মৌলের মধ্যে বলতে হবে কি? হীরক। পৃথিবীতে যত যৌগ আছে তার 80% কার্বন। তাপ ও বিদ্যুতের সুপরিবাহী অধাতুর নাম কি? অধাতু, ধাতু নয়, অধাতু। অধাতুর নাম কি হবে? অধাতুর নাম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপভেদ। গ্রাফাইটের ঘনত্ব 2.2 গ্রাম পার ঘন সেন্টিমিটার। পেন্সিলের শীষ তৈরি করতে গ্রাফাইট কিন্তু ব্যবহৃত হয়। পেন্সিলের শীষ তৈরি করতে গ্রাফাইট ব্যবহার হয়। পিচ্ছিল কারক হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয় এবং গ্রাফাইট বিদ্যুৎ এবং তাপের সুপরিবাহী। পরে কোশ্চেন, কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ ঘনত্ব কত? কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ ঘনত্ব কত? পরীক্ষায় এসে থাকে। কত প্রমাণ ঘনত্ব? প্রমাণ ঘনত্ব হচ্ছে 196 গ্রাম পার লিটার। 196 গ্রাম পার লিটার। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসের চেয়ে ভারী। এটি একটি আম্লিক অক্সাইড। সোডা ওয়াটার প্রস্তুতিতে চাপ প্রয়োগে বেশি পরিমাণ দ্রবীভূত করা হয়। যত সব বাজারে সোডা আছে, যেগুলো আমরা কোকোকোলা বলুন, থামস আপ বলুন, এমন ধরনের বিভিন্ন রকম সোডা বিক্রি হয়ে থাকে, যেখানে কার্বন ডাইঅক্সাইড অত্যাধিক চাপ প্রয়োগ করে কিন্তু দ্রবীভূত করা থাকে। নেক্সট কোশ্চেন, শুষ্ক বরফ প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? শুষ্ক বরফ প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? সকলেরই জানা কোশ্চেন এটি। তা হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফও বলা হয়ে থাকে। এটি একটি শুষ্ক বরফ যেখানে অনেক বেশি ঠান্ডা, সাধারণ বরফের চেয়ে অনেক বেশি ঠান্ডা, -78.5 ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক বরফ সাধারণ বরফের মতো কোনো বস্তুকে ভিজিয়ে দেয় না। এর একটা গুণ, শুষ্ক বরফ কোনো বস্তুকে ভিজিয়ে দেয় না, তাই একে শুষ্ক বরফ বলা হয়ে থাকে। মাছ মাংস সংরক্ষণ, কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে শুষ্ক বরফ ব্যবহার করা থাকে। তাহলে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে কি ব্যবহার করা হয়ে থাকে? শুষ্ক বরফ। এছাড়াও মনে রাখবেন যে অগ্নি নির্বাপক হিসাবে এই কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা অনেক। নেক্সট কোশ্চেন, কোন অ্যাসিড অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত? কোন অ্যাসিড অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত? তা হলো সালফিউরিক অ্যাসিড। যে কোনো শিল্পে সালফিউরিক অ্যাসিডের ব্যবহার হয়ে থাকে সব থেকে বেশি, তাই একে রসায়নের রাজা বলা হয়। অয়েল অফ ভিট্রিয়াল এটি একটি বর্ণহীন গন্ধহীন ভারী তরল। এর কোনো বর্ণ নেই, গন্ধ নেই, কিন্তু ভারী তরল। এর আপেক্ষিক গুরুত্ব জেনে রাখা প্রয়োজন, 1.84 এবং স্ফুটনাঙ্ক বেশি, 338 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোশ্চেন, বিস্ফোরক TNT প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? বিস্ফোরক TNT প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়?
চারটে অপশনের মধ্যে অপশন দেখুন সি, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে। নাইট্রিক অ্যাসিড এটা একটা ঝাঝালো গন্ধযুক্ত ধূমায়মান তরল। অ্যামোনিয়াম নাইট্রেট সার এবং টিএনটি বিস্ফোরক রূপে এটি ব্যবহার করা হয়ে থাকে নাইট্রিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, অ্যামোনিয়া, কোস্টিক সোডা, ব্লিচিং পাউডার প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়া, কোস্টিক সোডা, ব্লিচিং পাউডার এর মধ্যে এগুলো থাকে। এটি হলো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড থাকে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড কার রাসায়নিক নাম? চুনের রাসায়নিক নাম। চুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অক্সাইড। কাঁচ শিল্প, সিমেন্ট প্রস্তুতিতে এই অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে, এই অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, তাপের এসআই একক কি? তাপের এসআই একক কি? তাপের এসআই একক হলো জুল। তাপের এসআই এককের নাম হচ্ছে জুল। মনে রাখবেন 1 ক্যালোরি সমান সমান 4.1855 জুল। 1 ক্যালোরি সমান সমান 4.1855 জুল। সিজিএস পদ্ধতিতে তাপ পরিমাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপ পরিমাপের একক কি? সিজিএস পদ্ধতিতে তাপ পরিমাপের একক হচ্ছে ক্যালোরি। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি বলে। তাহলে 1 ক্যালোরি বলতে কতটা বোঝায়? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে 1 ক্যালোরি বলে। পরবর্তী কোশ্চেন, ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? তা হলো 212 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলের 100 ঘর সমান সমান ফারেনহাইট স্কেলের 180 ঘর। নেক্সট কোশ্চেন, একজন সুস্থ মানুষের দেহের উষ্ণতা কত? একজন সুস্থ মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা কত? অ্যান্সার 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 98.4 ডিগ্রি ফারেনহাইট। অসুস্থ অবস্থায় মানুষের দেহের উষ্ণতা 95 ডিগ্রি ফারেনহাইটের কম বা 108 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে পারে না। তাই ডাক্তারি থার্মোমিটারে মাত্র 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত চিহ্নিত করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, এর মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সব থেকে বেশি? কোনটির তাপ পরিবাহিতা সব থেকে বেশি? অপশনগুলো দেখবেন রূপো, সোনা, অ্যালুমিনিয়াম, লোহা। এর মধ্যে তাপ পরিবাহিতা রূপোর সব থেকে বেশি, কারণ সহজের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হতে পারে। তরল পদার্থের মধ্যে পারদ হলো তাপের সুপরিবাহী। তাহলে তরল পদার্থের মধ্যে তাপের সব থেকে সুপরিবাহী পদার্থ কি? সেটা হলো পারদ। ফ্লাক্সে কাচের দেওয়ালের ফাঁকা অংশে কি থাকে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় পড়ে থাকে। ফ্লাক্সের কাচের দেওয়ালের ফাঁকা অংশে কি থাকে? থাকে বায়ুশূন্য থাকে। কাচের দেওয়ালের ফাঁকা অংশ বায়ুশূন্য থাকে। ফ্লাক্স কে আবিষ্কার করেছিলেন? ইংরেজ বিজ্ঞানী জেমস ডিওয়ার। ইংরেজ বিজ্ঞানী জেমস ডিওয়ার এই ফ্লাক্স আবিষ্কার করেছিলেন। ধাতব পাত্র ও কাচের পাত্রের মাঝের অংশটি তাপের সুপরিবাহী ফেল্ট বা তুলো দিয়ে ভর্তি করা থাকে। ধাক্কা লেগে যাতে ভেঙে না যায় তার জন্য স্প্রিংও তার নিচে বসানো থাকে। এছাড়া বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে না। ভিতরে দুটি দেওয়ালি চকচক থাকার কারণে বিকিরণ প্রণালীতে ভিতরের তাপ বাইরে বা বাইরের তাপ ভিতরে আসতে পারে না। এই কারণে ফ্লাক্সের মধ্যে যে কোনো তরল পদার্থ অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে, নিজের উষ্ণতাটা ধরে রাখতে পারে। আমাদের চ্যানেলটিকে ভালো রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। কোনো রকম প্রবলেম হলে আমাদের কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথে জুড়ে থাকার জন্য ধন্যবাদ।